আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। এবছরের ২৩ জুন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ তার দীর্ঘ পথ চলার ৭৫ বছর পূর্তি পালন করেছে। দলটির জন্মদিন উপলক্ষে বিভিন্ন আয়োজনে লক্ষ্য করা গেছে, কিন্তু এত লম্বা সময় দলটি কি রাজনৈতিকভাবে এগিয়েছে নাকি পিছিয়েছে সেই মূল্যায়ন তেমনভাবে খুব একটা করা হচ্ছে না। আজকে আমি অতি সংক্ষেপে আওয়ামী লীগ বিষয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ দল। এই দলটির টিকে থাকার সঙ্গেও বাংলাদেশের বর্তমান ভবিষ্যতের অনেক কিছু নির্ভরশীল। আওয়ামী লীগের এই লম্বা পথ চলায় অনেক মানুষ দল থেকে বেরিয়ে গিয়েছেন, অন্য দলে চলে গিয়েছেন, আবার অন্য দল থেকে অনেকেই আওয়ামী লীগে এসেছেন। কিন্তু এই ঐতিহ্যবাহী দলটি সবসময়ই এই দলের প্রতিষ্ঠাতা মহান নেতা মাওলানা ভাসানীকে পাশ কাটিয়ে চলেছে। দলটির প্রতিষ্ঠাতার প্রতি কোনো সম্মান এমনিতেও অন্য কোনো উপলক্ষেও দেখানো হয় না। যদিও আমাকে কেউ কেউ বলেছেন এবার আওয়ামী লীগের একটি পোস্টারে দেখা গেছে মাওলানা ভাসানী সহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন ৪ নেতার ছবি। তাদের মধ্যে বঙ্গবন্ধুর ছবি তো অবশ্যই আছে, তার বাইরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আব্দুর রশিদ তর্কবাগীশ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মিস্টার শামসুল হকের ছবি দিয়ে তারা একটা পোস্টার করেছেন। আমি নিজে দেখিনি, তবে আমাকে কেউ কেউ বলেছেন। যাই হোক, যে কথা বলছিলাম যে আওয়ামী লীগের জন্মদিনে দলটির প্রতিষ্ঠাতার প্রতি কোনো সম্মান প্রদর্শন করবার নজির ইউজুয়ালি আমরা দেখিনি। এবার হয়ে থাকলে সেটা অবশ্যই এক ধরনের অগ্রগতি এবং তার জন্য আওয়ামী লীগ সাধুবাদ পাবে। বাংলাদেশের মুক্তির সংগ্রামে নেপথ্যের উপকার, কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের রাজনীতির প্রাণপুরুষ এবং খোদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হিসেবে দলটির এখনকার নেতারা মাওলানা ভাসানীর ভূমিকার বিষয়ে এমন রহস্যময় নীরবতা পালন করে আসলে কি অর্জন করতে চান তা আমি বুঝতে পারি না। আমরা জানি এবং মৃত্যুর আগ পর্যন্ত দেখেছি বঙ্গবন্ধু মাওলানা ভাসানীর মধ্যকার সম্পর্ক কত চমৎকার। কারো প্রাপ্য সম্মান কেড়ে নিয়ে নিজেকে মহিমান্বিত করা সম্ভব নয়। আশা করি এই দিকটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব ভেবে দেখবে, এবং ওইটা ভেবে দেখা জরুরি। আপনি অন্যকে সম্মান না দিলে নিজে সম্মান পাবেন না। পলাশী ট্র্যাজেডির কারণে ২৩ জুন আমাদের ইতিহাসে এমনিতেই স্মরণীয় একটি দিন, এবং ২৩ জুন পলাশীর প্রান্তরে বাংলার শেষ নবাব পরাজিত হবার মধ্য দিয়ে ইংরেজ শাসনের কবলে পড়তে হয় বিশাল এই ভূখণ্ডকে। সেটা আমরা যারা ইতিহাসের ছাত্র তারা সবাই কম বেশি জানি। আর এই একই দিনে আওয়ামী লীগের প্রতিষ্ঠার অন্য কোনো তাৎপর্য না থাকলেও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে দলটির অঙ্গীকারের প্রশ্ন কিন্তু উঠতেই পারে। আর এই দলটি কি ক্ষমতায় অধিষ্ঠিত থাকা অবস্থায় রাজনৈতিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল, এই প্রশ্নও কেউ কেউ কিন্তু তোলেন। গত ৩টে নির্বাচনে ১৪, ১৮, ২৪ কি তাই বলে? এইসব প্রশ্ন নিজেদেরকেই করেছেন দলটির নেতাকর্মীরা। এইসব প্রশ্নের উত্তর পাশ কাটিয়ে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ২৩ জুন পালন করেছে সংগঠনটির প্লাটিনাম জুবিলি বা ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই যে দীর্ঘ সময়ের কথা বলছিলাম, এই দীর্ঘ সময়ের বড় অংশটি দলটি বিরোধী দল হিসেবে কিন্তু সক্রিয় ছিল। এরপর টানা গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা দলটির নীতি এবং বৈশিষ্ট্যে আমূল পরিবর্তন এসেছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে পাকিস্তান আমল ও পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে বিরোধী দলের ভূমিকায় যেসব ইস্যুতে দলটি অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সোচ্চার থেকেছে, সক্রিয় থেকেছে, ক্ষমতায় আসার পর সেসব ইস্যুতেই ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে দলটির। বিশেষ করে গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার এবং মানবাধিকার ইস্যুতে দলটির যে দীর্ঘকালের অবস্থান, তার সাথে গত ১.৫ দশকে ক্ষমতায় থাকা অবস্থায় দলটির অবস্থানের মিল খুঁজে পান না অনেকেই। এবং এটা খুব একটা অস্বাভাবিক নয় যে এই মিলটা নেই। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকায় গঠিত হয়েছিল নতুন একটি রাজনৈতিক দল, যার নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং শেখ মুজিবুর রহমান দলটির যুগ্ম সম্পাদক হয়েছিলেন। তখনও তিনি বঙ্গবন্ধু ওই উপাধি পাননি বা খেতাবটি পাননি। দলটির আত্মপ্রকাশের ৬ বছরের মাথায় দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দেওয়া হয়, যার উদ্দেশ্য ছিল ধর্ম নিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটি ৭০-এর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও তখন পাকিস্তানের ক্ষমতায় যেতে পারেনি, এবং আমরা সবাই সেটা জানি। বরং তখন পশ্চিম পাকিস্তানের সরকার
25শে মার্চের রাতে সামরিক অভিযান শুরু করলে শুরু হয় জনযুদ্ধ। পরে ইতিহাস আমাদের সবারই জানা, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করলে 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। এবং স্বাধীনতার পর 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের বেশিরভাগ সদস্যদের হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা হারায় দলটি। এবং বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এটি নির্মম ন্যাক্কারজনক ঘটনা। এটি এই পুরো সময় দলটির সফলতা ব্যর্থতা নিয়ে অনেক গবেষণা হয়, অনেক বইপত্র লেখা হচ্ছে এবং ভবিষ্যতে হবে হয়তো। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেই সব বঞ্চনার হাত থেকে রেহাই পেতে মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। সেই দেশটি স্বাধীন হবার পরপরই আওয়ামী লীগ চরমভাবে ব্যর্থ হয় দেশ পরিচালনা করতে, এটা অনেকের অভিযোগ। এটি যুদ্ধোত্তর দেশ যে খুব পরিচালনা সহজ সেটাও কিন্তু মনে করবার কোনো কারণ নাই, কারণ আমাদের তেমন কিছু ছিল না। যুদ্ধে আমরা যা ছিল তার অনেক কিছু হারিয়ে ফেলেছি। তারপরেও শাসনের এক ধরনের সীমাবদ্ধতা, দুর্বলতা লক্ষ্য করা গেছে। চারদিকে লুটপাট, অরাজকতায় স্বাধীনতার পরপরই দেশটিতে নেমে আসে দুর্ভিক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই চাটার দলদের কথা বলেছেন, এই চোরদের কথা কিন্তু উল্লেখ করেছেন বিভিন্ন সময়ে। সবসময় আমরা দেখেছি যে সাম্যের কথা ছিল, দরিদ্র মানুষের কথা ছিল, কিন্তু চর্চায় দলটি বা যারা ক্ষমতায় ছিলেন তাদের চর্চার মধ্যে সেটা ছিল না। একই সময়ে সেটাও দেখেছি যে সে সময়ে যারা বিরোধী দলে ছিলেন, বিশেষ করে বামপন্থীরা, তাদের রোলটাও খুব নেতিবাচক ছিল। একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করবার জন্য অনেক রাজনৈতিক সংগঠনই তখন অ্যানার্কি তৈরি করেছে, অস্ত্র হাতে তুলে নিয়েছে। এবং সেটা কাদের প্ররোচনায় তারা করেছে সেটাও একটা গবেষণার দাবি রাখে। সেটা বুঝতে অনেকেরই বাকি থাকার কথা নয়, কিন্তু আসলে দেশটি স্থিতিশীল হোক সেটা শুরু থেকেই অনেকে চায়নি। যদিও আমাদের কোনো কোনো রাজনৈতিক নেতৃত্ব তীরটা যেখানে ছোড়েন, আসলে তীরটা সেখানে ছোড়ান নয়, আসল জায়গায় তারা তাদের রাজনৈতিক স্বার্থে আবার ছুটতে চান না। এ বিষয়ে ভবিষ্যতে তো কখনো কোনো আলোচনা করবো, অতীত কোথাও টুকটাক হয়তো এই বিষয়ে আমি বলেছি। যে কথা বলছিলাম যে ভোটাধিকারের জন্য এত কিছু, সেই দলটি, সেই আওয়ামী লীগই ক্ষমতায় এসে 1973 সালে একটা নির্বাচন, সবাই জানি এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়, ল্যান্ডস্লাইড ভিক্টরি স্বাভাবিক ছিল, কিন্তু তারপরও ছোট ছোট জায়গায় হাত দিয়ে আওয়ামী লীগ নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে এবং সেখান থেকে নির্বাচনকে কোশ্চেনেবল করবার যে ঐতিহ্য সেটা আওয়ামী লীগ শুরু করে। খন্দকার মোশতাক, যিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী এবং জেল হত্যার পেছনে যার ভূমিকা ছিল, সেই খন্দকার মোশতাককে 1973 সালে তার ব্যালট বক্স কুমিল্লা থেকে হেলিকপ্টারে এনে জেতানো হয়েছিল, তিনি জিততেন না। এরকম আরও 7, 8, 10, 15টা হয়তো ঘটনা ছিল। এই 15 জন সংসদে থাকলে কিছু হতো না, কিন্তু আওয়ামী লীগ আসলে সেটা সে সময় সহ্য করতে চায়নি। হয়তো এত জনসমর্থন 70-এ, 71-এ বা স্বাধীনতার পরপর 72-এ সেটাকেই তারা স্থায়ী বলে মনে করে নিয়েছিল। কাজে একটু ছাড় দেওয়ার, গণতন্ত্রের জন্য যেটা জরুরি সেটা তারা মানতে পারেনি এবং তার ফলাফল সেটা আমরা লক্ষ্য করেছি। যাই হোক, যেটা বলছিলাম যে ওই যে 73-এর নির্বাচনের যে ঐতিহ্য, নেতিবাচক ঐতিহ্য আওয়ামী লীগ শুরু করলো, ফলে আমরা দলটির অতীত যে গৌরব গাথা, গৌরব কথা যখন গর্ব ভরে বলি, তখন এই দলটির ব্যর্থতাগুলো সমান গুরুত্ব দিয়ে কিন্তু বলা দরকার, বলতে হবে। আওয়ামী লীগের স্বার্থে বলতে হবে, বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বলা দরকার। স্বাধীনতার আন্দোলনে দলটির ভূমিকা নিয়ে কোনো বিতর্ক নেই, যদি কেউ তোলেন সেটা অন্যায্য। তখন আওয়ামী লীগে ছিল জনগণের আস্থার প্রতীক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিত থাকুন কিংবা না থাকুক, জেলে থাকুন কিংবা পাকিস্তানে থাকুন, তিনি সবার নেতা ছিলেন, তার নামেই যুদ্ধ হয়েছে। অনুপস্থিত একজন নেতার নামে একটা দেশের কোটি কোটি জনগণ যুদ্ধ করে, সংগ্রাম করে, সেটা কিন্তু ইতিহাসে বিরল। কিন্তু ক্ষমতায় আসবার পরে সেই আস্থা কমতে কমতে এত বাজে অবস্থায় পৌঁছে যে কিছু বিপদগামী সেনা অফিসার, তাদের মধ্যে কেউ কেউ রিটায়ারমেন্ট হয়ে গিয়েছিলেন। 75 সালের 15ই আগস্টের মতো নির্মম ট্র্যাজিক ঘটনাটি ঘটানোর পরে, এই জঘন্য হত্যাকাণ্ডের পরেও দেশের মানুষের যেভাবে বিপুলভাবে প্রতিবাদে ফেটে পড়ার কথা উচিত ছিল সেটা হয়নি। হ্যাঁ, কেউ কেউ বলেন যে কোনো এনভায়রনমেন্ট ছিল না, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগেরও কোনো প্রতিক্রিয়া দেখিনি আমরা। বরং বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় যারা ছিলেন 2-1 বাদ দিয়ে বাকি সবাই খন্দকার মোশতাকের সেই খুনিদের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন। সেই পার্লামেন্টে যারা ছিলেন 2-1 প্রতিবাদ করেছেন, বাকি সবাই সেই পার্লামেন্টে গিয়ে বসেছেন। এমনকি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাদেরকেও আমরা প্রতিবাদ করতে দেখিনি।
সেনাবাহিনী প্রধান ছিলেন যিনি, বাংলাদেশ রাইফেলসের প্রধান যিনি ছিলেন, তাদের কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। রক্ষী বাহিনী ছিল, আমরা তাদের কোনো প্রতিক্রিয়া দেখিনি। অথচ তাদের অনেককে অসন্তুষ্ট করে এইসব পদগুলোতে বসানো হয়েছিল, এইসব রক্ষী বাহিনীর মতো প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। কাজে তাদের সবাইকে আজও বিচারের আওতায় আনা সম্ভব হয়নি এবং সেই চেষ্টাও দেখিনি, বরং তাদের অনেককে আমরা পুরস্কৃত করতে দিয়েছি আওয়ামী লীগ দ্বারা। আওয়ামী লীগ ইনডেমনিটি অ্যাক্ট, যেটা খন্দকার মোশতাক জারি করেছিলেন জিয়াউর রহমানের সময় পার্লামেন্টে, যেটা অনুমোদনের, সেটা সমালোচনা করে, যৌক্তিক সমালোচনা আমি মনে করি। কিন্তু ইতিহাসের ফুটনোট হিসেবে এটাও রাখা দরকার, সেই ইনডেমনিটি অর্ডিন্যান্সে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার বিচার করা যাবে না যারা ভোট দিয়েছিলেন, তাদের অন্তত ৫ জনকে আওয়ামী লীগ নানা সুযোগ সুবিধা দিয়েছে, এমপি বানিয়েছে, কাউকে মন্ত্রী বানিয়েছে। তা এটা আসলে কার শেষ পর্যন্ত বর্তায়? আপনি আপনার সুবিধা মতো যার সঙ্গে তার সঙ্গে কম্প্রোমাইজ করতে পারেন, আবার সুবিধা মতো যে কোনো লোককে আপনি অন্যায়ভাবে অভিযুক্ত করেন। সো আমরা চাই সব অপরাধীর বিচার হোক। আমি মনে করি বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যা কিছু সেটা কিন্তু এখনও আমরা খুঁজে বের করিনি, আওয়ামী লীগ করেনি, সরকার করেনি। সেটা খুঁজে বের করা দরকার আমাদের স্বার্থে, ইতিহাসের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, রাজনীতির স্বার্থে, আমাদের ভবিষ্যতের স্বার্থে সেটা খুঁজে বের করা দরকার। যাই হোক, আমরা অতি সংক্ষেপে একটু ইতিহাসের আলোকে দলটির আজকের অবস্থানে পৌঁছবার যে চিত্র পরিক্রমাটি দেখতে চেষ্টা করব। আমরা দেখি যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ যতটা জনগণের সাথে ঘনিষ্ঠ হতে পারে, জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, ক্ষমতায় গেলে ঠিক ততটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একই রকমভাবে সত্য রয়ে গেছে। খানিকটা ব্যতিক্রম আমরা এটা বলতে পারি 1996 থেকে 2001 পর্যন্ত, খানিকটা ব্যতিক্রম, পুরো ব্যতিক্রম বলা যাবে না। এবং 2008 থেকে 14 পর্যন্ত কিছুটা ব্যতিক্রম দেখেছি, কিন্তু বাকি সব সময় তারা একেবারে পুরো একটা উল্টো অবস্থানে ছিল। পুরো পাকিস্তান আমলের 21 বছরের মধ্যে 54 সালে যুক্তফ্রন্ট সরকারের অংশ এবং 57 সালে কিছুদিন প্রাদেশিক সরকারে ছিল আওয়ামী লীগ। এর বাইরে পুরো সময়টাই বিরোধী দলের ভূমিকায় ছিল আওয়ামী লীগ। মূলত যেটা আমি বলতে চাইছি যে পাকিস্তান আমলে দুই সামরিক স্বৈরশাসক আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমেই পূর্ব পাকিস্তানের একক দল হয়ে উঠেছিল আওয়ামী লীগ। এবং 1966 সালে 6 দফা ঘোষণাকে কেন্দ্র করে দলের একটি অংশ পেরিয়ে গেলে বা সেটাকে তারা সমর্থন না করলে একক নেতা হিসেবে উঠে আসেন শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর প্রথম 3.5 বছর অর্থাৎ 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত ক্ষমতায় ছিল দলটি, বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও ক্ষমতাচ্যুত হওয়ার সময় আওয়ামী লীগ হিসেবে দলটি ছিল না, দলটি ছিল বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এরপর থেকে টানা 21 বছর বিরোধী দলে ছিল আওয়ামী লীগ 75-এর পরে, 15ই আগস্টের পরে। এবং এই সময়টাতে এরশাদ বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে বিএনপি আমলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সাফল্য পায় দলটি। এরশাদ বিরোধী আন্দোলনে অবশ্যই বিএনপি, জামাতও ছিল। পরে এরশাদের চেয়ে অগ্রসর স্বৈরাচার হিসেবে কুখ্যাতি অর্জন করে দলটি, এটা অনেকে মনে করে থাকেন। এখনো এই কুখ্যাতি বয়ে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং শুধু না, এরশাদ তো জাতীয় পার্টি তো আওয়ামী লীগের মিত্র হিসেবেই গত 1.5-2 দশক ধরে আছে। এবং হোসেন মোহাম্মদ এরশাদও বিভিন্ন সময়, প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছেন যে আমি যদি স্বৈরাচার হই তাহলে এরা কি? এই প্রশ্ন কিন্তু তিনি অনেকবার রেখেছেন। সো যেটা বলছে যে আমি নিজের লড়াই করে আদায় করা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিটি সংবিধান সংশোধন করে বাদ দিয়ে গত 15 বছরেরও বেশি সময় ধরে এক ধরনের বিনা ভোটের ক্ষমতায় আছে দলটি। ক্ষমতায় থেকেই রাজনীতি শূন্য হয়ে পড়েছে দলটি, বলছেন কেউ। দলটির ক্ষমতা ছাড়া আর কিছু নেই, আর আছে এই ক্ষমতার সাথে থাকা এক বিরাট লুটেরা গোষ্ঠী। এর সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, অনেক ত্যাগী নেতাকর্মী কিন্তু নেই। সরকারি বেসরকারি এই লুটেরা শ্রেণী দেশকে চরম বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিদিন পত্রপত্রিকার পাতায় আমরা সেটা দেখতে পাচ্ছি, টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের সব গৌরবের সাথে এটাও তার ইতিহাসের অংশ হয়ে গেছে, কিন্তু এই বিষয়টি নিয়ে দলের নেতারা ভাবেন বলে খুব একটা মনে হয় না।
আওয়ামী লীগ এখন অনেক বেশি প্রশাসনের উপর নির্ভরশীল, অনেক বেশি ল এনফোর্সিং এজেন্সিসগুলোর উপরে নির্ভরশীল। অনেকে মাঝে মধ্যে বলে যে আওয়ামী লীগের ইভেন স্পোক্স পারসন, আওয়ামী লীগে তো অনেক ত্যাগী, অনেক গুরুত্বপূর্ণ, শিক্ষিত, মেধাবী রাজনীতিক আমরা দেখেছি সিজনড, কিন্তু আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে যাদেরকে আমরা দেখি টেলিভিশনের পর্দায় বা সংবাদপত্রের পাতায়, অনেকে মনে করেন সেটা আওয়ামী লীগের সঙ্গে যায় না। অন্তত 3 জন পলিটিশিয়ান, আমি তাদের নাম উচ্চারণ করতে চাই না, যাদেরকে গত কয়েক বছর ধরে আমরা মুখপাত্র হিসেবে দেখেছি। তাদের বিভিন্ন আইডেন্টিটি আছে, তাদের কেউ সরকারে আছেন, সরকারের বাইরে আছেন। তাদের দেখলে, টেলিভিশনে যখন মানুষ দেখে, তাদের দেখলে মানুষ বিরক্ত হয়। তাদের দেহভঙ্গি, অঙ্গভঙ্গি, কথাবার্তা, রুচি দেখলে মানুষ বিরক্ত হয়। আমি মনে করি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টি ভেবে দেখবেন। কারণ এর অনেক দায় কিন্তু তাকে নিতে হয়, তিনি চান কিংবা না চান, এবং যেটা তার প্রতি কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই অন্যায্য হবে এই দায় তাকে দেয়া। কিন্তু আসলে রাজনীতি এমন একটা নির্মম বিষয়, এর যেমন অনেক সুবিধার দিক আছে, এর অনেক নির্মমতাও আছে। এখানে আপনি নেতা হলে আপনাকে দায়টা নিতে হবে। সো এটি আমি আশা করব যে আওয়ামী লীগ নেতৃত্ব এই জায়গাগুলো তো অত্যন্ত গুরুত্ব দিবেন। বাংলাদেশের জন্ম হয়েছিল গণতন্ত্রের প্রতি তীব্র অঙ্গীকার থেকে। স্বাধীনতার পর 1972 সালে সংবিধানের মাধ্যমে গণতন্ত্রের যাত্রাটাও ভালোই এগিয়েছিল, কিন্তু 75-এ বাকশাল করা হলো, যেটা আমি আগেও বলেছি। যদিও বঙ্গবন্ধু বলেছিলেন এটি সাময়িক, কিন্তু এটা ছিল গণতন্ত্রের পথে বিরাট একটা প্রতিবন্ধকতা। আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত পশ্চিমা ধ্যান ধারণায় বিশ্বাসী ছিলেন, লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করতেন। তার গড়ে ওঠাটা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে সেভাবেই, তিনি কখনোই বামপন্থী ছিলেন না। পরে কিন্তু ওই যে সমাজতন্ত্রের এলিমেন্টস ঢুকানো, বামপন্থা, সব দল নিষিদ্ধ করে দেয়া, একটা দল করা, বাকশাল করা, কিংবা সংবিধানের 4th সংশোধনীতে বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়, বঙ্গবন্ধুকে পড়তে হয়। কিন্তু আমরা জানি, বা অনেকেই মনে করেন যে তিনি আসলে নানান চাপে পড়ে করেছিলেন, জাতীয় এবং আন্তর্জাতিক নানা চাপে পড়ে করেছিলেন, এবং তার দলের ভেতরেও এরকম একটা চক্র বরাবরই ছিল, এবং মিত্র শক্তি যারা ছিল তারাও ওই চক্রের মধ্যেই ছিলেন, ওই বামপন্থার ভূত তাদের মাথায় ছিল। কিন্তু বঙ্গবন্ধু সেরকমটা কখনোই ছিলেন না। কিন্তু ওই যে রাষ্ট্র পরিচালনায় কিছু সীমাবদ্ধতা আছে, চাপ আছে, সমস্যা আছে, যেটা হয়তো আমি আপনি অনেক সময় বাইরে থেকে বুঝি না। সেই চাপ সমস্যা হয়তো শেখ হাসিনা, খালেদা জিয়া, হোসেন মোহাম্মদ এরশাদ যারা রাষ্ট্র পরিচালনা করেছেন বিভিন্ন সময়, তাদের উপর দিয়েও গেছে বা যায়। যাই হোক, ওই 75 সালে বাকশাল করবার সময় 4টি রেখে সব সংবাদপত্র কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছিল। সো বোঝাই যায় যে কি ধরনের একটা বিধি ব্যবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল। যাই হোক, যেটা বলছিলাম যে 21 বছর পরে, মানে 1996 সালের 12 জুনের নির্বাচনে জিতবার পরে, 5 বছর ক্ষমতায় থাকার পর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এবং এটাও কিন্তু বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা বিরল রৈরাজ, যেটা শেখ হাসিনা করেছিলেন। বিএনপি সেটা করেনি, অন্তত তাইরে নাইরে করেছে, আমরা দেখেছি। অন্যান্যরা সেটা সেভাবে করেনি। কিন্তু 96 সালের পরে মেয়াদ শেষে, 96 সালে ক্ষমতা এসে 2001-এ মেয়াদ শেষে শেখ হাসিনা কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। কিন্তু 2008 সালের নির্বাচনের পর ক্ষমতায় আসবার পরে আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। আদালতের একটি আদেশের সূত্র ধরে, বা সেটাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে এক পর্যায়ে সংবিধান থেকে সরিয়ে দেওয়া হয় বিধানটি। এরপর 3টে নির্বাচন হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে, এবং এর প্রতিটি ব্যাপকভাবে বিতর্কিত হয়েছে। 2014, 2018, 2024 নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের জন্য গত 1.5 দশকে দলটিকে এককভাবেই দায়ী করেন বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষক এবং অবশ্যই বিরোধী রাজনৈতিক দলগুলো। যদিও আওয়ামী লীগ যে কোনো সমালোচনাকেই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে প্রচার করে থাকেন। যদিও মুক্তিযুদ্ধের সবগুলো অঙ্গীকারের চূড়ান্ত লঙ্ঘন আমরা দেখেছি আওয়ামী লীগ আমলেই। অন্যরা যে করেনি তা না, তো অন্যরা করলে অতটা খারাপ লাগে না, আওয়ামী লীগ করলে যতটা খারাপ লাগে, দেখতে খারাপ লাগে, বিসদৃশ্য মনে হয়। আরেকটি দিক হচ্ছে আওয়ামী লীগের নেতারা গত কয়েক বছর ধরেই গণতন্ত্রের চেয়ে উন্নয়নের উপরই বেশি জোর দিয়ে আসছেন। সরকারের ধারাবাহিকতা থাকায় উন্নয়ন হয়েছে বলে বিভিন্ন সময়ে দাবি করেছেন দলটির শীর্ষ নেতারা। উন্নয়ন বনাম গণতন্ত্রের সেই বিতর্ক। আর এখন দেখা যাচ্ছে দেশের অর্থনীতি খুব বেহাল অবস্থায় আছে।
বেকারত্ব বেড়েছে, বৈষম্য বেড়েছে, বৈদেশিক ঋণের বোঝা চেপে বসছে। এর সাথে যুক্ত হয়েছে প্রতিটি স্তরে লুটপাটের এমন চিত্র যা শুধুমাত্র সিনেমাতেই সম্ভব। ফলে উন্নয়নের এই পুরো বয়ান লুটপাটের চিত্রগুলো সামনে আসাতে হাস্যকর হয়ে উঠেছে। আর চরম মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাপনের উপর প্রচণ্ড চাপ তৈরি করবার পরেও বারবার উন্নয়নের গল্প মানুষকে আরও বিক্ষুব্ধ করে তুলেছে। অনেকেই বলে থাকেন দলটি যখনই ক্ষমতায় গিয়েছে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, তখনই দেশের লাভের চেয়ে ক্ষতি হয়েছে। দলটির অন্ধ ভারত নির্ভরতার নীতিও দেশকে দুর্বল করেছে। কিন্তু এর মানে এই না যে অন্যরা ক্ষমতায় গিয়ে খুব বেশি ভালো কিছু করেছেন, সেই নজিরও কিন্তু তারা স্থাপন করতে পারেনি। কাজেই এই জায়গাগুলো আমাদের আসলে সেটেল করতে হবে, ফিক্স করতে হবে। যে কথা বলছিলাম, যে ফলে ভারত নির্ভরতার কথা বলছিলাম আমি, ফলে বিরোধী দল থাকলে দলটা ভালো থাকে, বিরোধী দলে থাকলে আওয়ামী লীগ ভালো থাকে বলে অনেকে মনে করেন। কিন্তু হ্যাঁ, এর মানেই না যে সেরকম একটা দল চিরজীবন বিরোধী দলে থাকবে কেন। মানুষ যদি চায় সে ক্ষমতায় থাকবে, মানুষ চাইলে বিরোধী দলে থাকবে, সেটাই হওয়া উচিত। সো কোনো ব্যক্তিগত জায়গা থেকে, ব্যক্তিগত অবস্থান থেকে কিন্তু আমি এই কথাগুলো বলছি না। দেখা যাচ্ছে যে ক্ষমতায় এসে প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ তার দলীয় কর্তৃত্ব স্থাপন করেছে, যার ফলে প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। এমনকি আওয়ামী লীগ নিজেও দল হিসেবে, দলকে যদি একটি প্রতিষ্ঠান বলি, ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানবাধিকারের ক্ষেত্রেও যে রেকর্ড সরকার তৈরি করেছে তা বিশ্বব্যাপী সমালোচনার জন্ম দিয়েছে। মত প্রকাশের অধিকার সীমিত হয়েছে। আর যেন তেন নির্বাচন করে যে কোনো প্রকারে ক্ষমতা কুক্ষিগত রাখবার অগণতান্ত্রিক একটা প্রক্রিয়ার ফাঁদে পড়ে গিয়েছে আওয়ামী লীগ। নিজের মধ্যেই গণতন্ত্রহীনতার একটা ধারা গড়ে তুলেছে, যা খুবই হতাশার কথা। এবং আওয়ামী লীগ যে দল হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বুঝতে আসলে ক্ষমতায় থাকলে বোঝা যায় না। ক্ষমতার বাইরে যখন আওয়ামী লীগ যাবে, কখনো না কখনো তো যেতে হবে, তখন বোঝা যাবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে চলতি বছর এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশে। এতে বলা হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রেই মানবাধিকার লঙ্ঘনের ওইসব ঘটনার সাথে জড়িত কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত এবং শাস্তি দিতে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো তাদেরকে ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়ার অসংখ্য খবর আছে। আমরা যদি আজকে বেনজিরকে নিয়ে, আজিজকে নিয়ে আলোচনা দেখি বা মতিউরকে নিয়ে দেখি, কি হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না। এবং কোনো কোনো ক্ষেত্রে এটাও মনে হচ্ছে যে তারা শেষ পর্যন্ত তাদেরকে রক্ষাই করবে। সো আওয়ামী লীগ যেভাবে যে কোনো সমালোচনার জবাবে মুক্তিযুদ্ধের চেতনা বা 15ই আগস্ট বা 21শে আগস্টকে, যেগুলো অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, ব্যবহার করে নিজেদের এই অনড় অবস্থান কায়েম করেছে, তাদের বিদায়ের পরেও তা দেশের রাজনীতির জন্য ভয়াবহ এক অগণতান্ত্রিক শাসনের সংস্কৃতি চালু করতে পারে বলে অনেকে আশঙ্কা করে। এই ঐতিহ্যবাহী দলটিকে, বাংলাদেশ আওয়ামী লীগকে, তার নেতৃত্বকে এটা মনে রাখতে হবে। একটি দল ক্ষমতায় থাকাই বড় কথা না, মূল বিষয় হলো জনগণের কাছে তার আবেদন আছে কিনা। আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নাম শুনলেই সাধারণ মানুষ ভয় পায় বলে বলা হয়। ফলে ক্ষমতার এই দানবীয় কৌশল দলটিকে দুর্বল করছে। ক্ষমতায় থেকেই আওয়ামী লীগ দিন দিন দুর্বল হচ্ছে, এটা অনেকে মনে করেন। কারণ রাজনীতি না থাকলে শুধু ক্ষমতা একটি দলকে চিরদিন বাঁচিয়ে রাখতে পারে না। সেটা আমি কিছুদিন আগে বিএনপির ক্ষেত্রে বলেছি যে তাদের আসলে রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি না। অনেক কিছু আছে তাদের, কিন্তু রাজনীতি নেই। এখন সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগ কি, তারা কি গণতন্ত্রের শত্রু হিসেবে রাজনীতিতে টিকে থাকবে, নাকি মিত্র হিসেবে জনগণের কাছে ফিরে যাবে, জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর রাজনীতি শুরু করবে। এটাই তাদের আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। অনেক বছর টিকে থাকাই সফলতা নয়, কোন ধরনের ইমেজ নিয়ে টিকে আছেন আপনি, দলটি, সেটাই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই অটোক্রেটিক ইমেজ কারো জন্যই সম্মানের হতে পারে না। আওয়ামী লীগের জন্য নয়, আওয়ামী লীগের নেতৃত্বের জন্য নয়, হওয়া উচিত নয়। অন্তত তাদের যে ইতিহাস, স্বাধীনতা আন্দোলনে, আমাদের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, গণতন্ত্রের জন্য তারা অনেক লড়াই করেছে, তাদের কাছ থেকে এটা কাম্য নয়। এতক্ষণ আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।